আসসালামু আলাইকুম দর্শক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন এবং নির্বাসনে থাকা দলের নেতাদেরকে তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। রয়টার্সকে একটি ইন্টারভিউতে তিনি এই কথা বলেন। তবে এটা কি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলতেছে। অনেকে বলতেছেন শেখ হাসিনা ফিরবেন কিনা। তার পাশাপাশি প্রশ্ন হলো যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আসলেই তার ফেরার সেই পরিস্থিতি আছে কিনা, বা যদি তিনি ফেরেনও তার সঙ্গে কতজন নেতাকর্মী ফিরবেন। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ। তিনি কি আসলে ফিরবেন কিনা? তিনি তো ফিরতে চাইবেন, এটা তো অবভিয়াস যে ফিরতে চাইবেন, আবার ক্ষমতা গ্রহণ করতে চাইবেন। এটা তো এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু পারবেন কিনা, দ্যাটস দি কোশ্চেন, যে উনি পারবেন কিনা। যে আশেপাশের যে বাস্তব অবস্থা, সেই অবস্থায় যদি আপনি দেখেন যে ফেরা ওনার ফেরা দুই রকমের ফেরা। একটা হলো ফিরে ক্ষমতা দখল, আর একটা হলো যে ফিরে দেশে থাকা বা বিচারের সম্মুখীন হওয়া। দুইটা ভিন্ন বিষয় কিন্তু এখানে। তা উনি তো ফিরতে চাইবেন, ক্ষমতার জন্যই চাইবেন, কিন্তু বাস্তব অবস্থা সেটা মনে হয় না। এই কারণে মনে হয় না, আপনি দেখেন উনি কিন্তু একজন কর্তৃত্ববাদী, উনি একজন কি বলবো, ফ্যাসিস্ট বলে। তা আমি বলি যে উনি একজন কর্তৃত্ববাদী ছিলেন, সরকার প্রধান ছিলেন। এখন কর্তৃত্ববাদী সরকার প্রধান বা ডিকটেটর যারাই আপনার ক্ষমতাচ্যুত হয়ে যায়, ক্ষমতাচ্যুতের সময় অনেকে মারা পড়ে। যেমন আপনার গাদ্দাফি আছে, অনেকেই মারা পড়ে, অনেকে বিচারের ওই সময় বিচারের মধ্যে পড়ে যায়, সাদ্দাম হোসেন বলেন। আবার অনেকে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে আশ্রয় নেয়। যেমন আপনি ধরেন এই ফার্ডিনান্ড মার্কোস। তারপরে ধরেন হাইতির যেই ছিল যা ক্লড ডুভালিয়ার। এইরকম অনেক আছে, যেমন তিউনিসিয়ার বেন আলী, এই আপনার শেষ উগান্ডার ইদি আমিন। ইদি আমিন। এরা যখন এক্সাইলে চলে গেছে ক্ষমতাচ্যুত হয়ে, এদের ভিতরে কিন্তু কেউই আর ফেরত আসতে পারে না। আমি এরকম আরো অনেক উদাহরণ দিতে পারবো, এক্সেপ্ট ওয়ান পেরন। ওয়ান পেরনের এইটা ভিন্ন। সেখানে এইরকম গণ অভ্যুত্থানে উনি মিলিটারি কুর মাধ্যমে এসেছেন, তারপরে উনি আসতে পারছিলেন। একটা মাত্র উদাহরণ আপনি আনতে পারবেন, যে ফার্ডিনান্ড মার্কোস ফিলিপিনের। উনি আশ্রয় নিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র হাওয়াইতে, উনি হাওয়াইতেই মারা গেছেন। তবে আবার একটা বিষয় আছে, যে অনেক সময় দেখা যায় যে ওনাদের যে রাজনৈতিক ধারাটা বা বংশধারা, তারা আবার ক্ষমতায় আসে। যেমন মার্কোসের পুত্র বং বং মার্কোস, সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছে আবার। কিন্তু একেবারে যারা ডিক্টেটর, ক্ষমতাচ্যুত হয়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করছে, তারা ফেরত আর আসতে পারে না। এটি হচ্ছে রুল অফ থামস। যেমন আপনার আসাদ আল বাশার, সিরিয়ান, সে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় চলে গেছে। সে কিন্তু আর আসার চেষ্টাও শোনা যাচ্ছে না। সেই আলোকে যদি আপনি দেখেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা অনেক জটিল এবং অনেকটা অসম্ভব। জি, আপনি এটা বললেন যে এরকম কোনো ইতিহাস নাই যে একবার পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে শেখ হাসিনা এটা কেন করতেছেন? আমরা দেখেছি যে ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেল। সেখানে একটা খন্ড, খন্ড মিছিলও আমরা দেখলাম না তেমন একটা। টুকটাক দেখলাম যে সেখানে ২৩শে জুন বিএনপি, জামাত, এনসিপির দাপটে আওয়ামী লীগ রাস্তায় নামতেই পারেনি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে শেখ হাসিনা কেন বলতেছেন দেশে ফিরবেন এবং ডিসেম্বরেই কেন? আপনার কি মনে হয়? আচ্ছা, সেটা দেখেন, এটা তো উনি চাইবেন, উনি তো সবসময় তার নেতাকর্মীকে চাঙ্গা রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন রেজা শাহ পাহলভীর ছেলে, সেও তো বলে যে আমি ফিরতেছি। এই খামেনির পতন হয়ে যাবে, আমি ফিরে আসতেছি। আসতে পারছে? আসতে পারে নাই। গ্রাউন্ড রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শেখ হাসিনা যে এখানে আসবেন, তার নামে তো অনেক মামলা হয়েছে। আপনার কত ৬৪০টার মতো তার নামে মামলা হয়েছে। তার মধ্যে ৫০০র মতো মামলায় তার আহ আহ, চার্জশিট হয়েছে। তার মধ্যে ১০৪টা মামলা মনে হয় চার্জশিট হয়েছে। আর ৫০০ ৫৫০ মতো মামলা হচ্ছে হত্যা মামলা। তার মধ্যে আবার কিছু একটা মামলা তো রায়ও হয়ে গেছে।
সুতরাং এইসব যদি আপনি চিন্তা করেন, এবং তার যারা বড় বড় নেতা, যারা উচ্চপদস্থ নেতা যারা, তাদেরও তো আপনার এরকম মামলা আছে এবং তাদেরও তো চার্জশিট টার্জশিট হয়ে গেছে। সুতরাং এখানে যে আসলেই তারা একটা আহ, আইনি প্রতিবন্ধকতার সামনে পড়বেন, যেখানে অ্যাভয়েড করতে পারবেন না। তাদেরকে এখানে আসার পরে আদালতে সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে। তো জেলে যেয়ে যদি সবাই জেলে চলে যায়, তাহলে কিভাবে আন্দোলন হবে বা কিভাবে তারা ক্ষমতায় আসবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যখন সবাইকে ডাকবেন যে চলো আমরা একসঙ্গে সারেন্ডার করি, আপনার কি মনে হয় যে বিশেষ করে যে কামাল, কাদের এরা কি আসলে আপনি মনে করেন শেখ হাসিনার সঙ্গে আসবেন? না, না, শেখ হাসিনার সাথে কেউই আসবে না। আর একটা এবং কথা, শেখ হাসিনাকে ইন্ডিয়াকে আসতে দিবে? আপনি সেটাও তো চিন্তা করতে হবে। শুনেন, একটা জিনিস আপনি মনে রাখতে হবে, শেখ হাসিনা ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ইম্পর্টেন্ট। তাকে তারা খুব নিজস্ব লোক মনে করে, কারণ ভারতের সাথে যে একটা গভীর সম্পর্ক শেখ হাসিনার আমলেই হয়েছে, বঙ্গবন্ধুর আমলে কিন্তু হয় নাই এতটা। এখন শেখ হাসিনার যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ শারীরিক ক্ষতি হয়, সেটা ইন্ডিয়া কিন্তু মানবে না। ইন্ডিয়া তাকে সবসময় নিরাপদে রাখবে, তাকে পাঠাবে না। ইন্ডিয়া তাকে কখনোই পাঠাবে না, কিন্তু তাকে যে উস্কানিমূলক কথা টথা বলায়া এই সরকারকে কিছুটা বিব্রত করার চেষ্টা করবে। এর বাইরে আর শেখ হাসিনার কোনো ভূমিকা নাই এই বাংলাদেশের রাজনীতিতে। সরকারকে বিব্রত করতে চাই কেন ভারত? এটা কি তারেক রহমানের চীন প্রীতির কারণে বা সাম্প্রতিক কোনো পদক্ষেপের কারণে? না, এটা তো আপনার একটা বৃহৎ যে বিষয়, বৃহৎ প্রতিবেশীর কাজই তো হচ্ছে এটা। এবং তারা তো বেসিক্যালি চাণক্যের মাধ্যমে চলে। চাণক্যের যে নীতিটা সেটাকে অর্থশাস্ত্রে, সেটাকে তারা কিন্তু ফলো করে। এখন প্রতিবেশীকে তারা নানাবিধভাবে হেনস্থা করার চেষ্টা করে। আপনি দেখেন যে পানিকে, এই যে আমাদের যে বিভিন্ন নদীর পানিকে তারা জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। যখন শুষ্ক মৌসুমে পানির খুবই আ বা মানে একটা দুষ্প্রাপ্যতা হয়ে যায় আমাদের ইসে। কারণ পানি ন্যাচারালি কম আসে। 10% পানি আসে বর্ষার তুলনায়। সেই পানি কিন্তু তারা আটকায় রাখে। আটকায় রেখে তারা বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে দিয়ে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে। আমাদের একটা চুক্তি সে করছিল ৩০ বছরের। এসব চুক্তি তো হয় ইনডেফিনিট পিরিয়ডের জন্য। 30 ইয়ার্স, এটা এক্সপায়ার করে যাচ্ছে। তিস্তার চুক্তি করে নাই। অনেকগুলি পানি নিয়ে তারা আমাদের সাথে অনেক রকমের ঝামেলা করে। রাইট? এটা আপনি শেখ হাসিনাকে দিয়ে যদি তারা এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে, তারা করবে। তারা করবে, ডেফিনিটলি তারা করবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না বা আসতে পারবে না। এটাই হলো রিয়ালিটি। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, যে জাতিসংঘের যে ১৪০০ মানুষ মারা গেছে বলে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেটা আওয়ামী লীগ বলতেছে যেটা ঠিক না। কিন্তু আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যেমন ১৯৮১ সালে দেশে ফেরত আসলো বা ২০০৭ সালে হিথ্রো বিমানবন্দর থেকে নামিয়ে দিল, তারপর আসলো, এখন শেখ হাসিনার পক্ষে পশ্চিমাদের কোনো জনমত গড়ে উঠবে বলে আপনি মনে করেন কিনা এত কিছুর পরেও? আচ্ছা, আপনি চিন্তা করেন শেখ হাসিনা পশ্চিমাদের কি ছিল? মানে বাংলাদেশের গুরুত্বটা পশ্চিমে কি এই বিশাল গুরুত্ব? এই আপনার ইসের মতো, কি বলে, সৌদি আরবের মতো, ইসরায়েলের মতো এগুলি না। আমরা নিজেদেরকেই মনে করি যে আমাদের নিয়ে মনে হয় সবসময় মিটিং ফিটিং করে সিআইএ টিআইএ নিয়ে। আসল ঘটনা তো সেটা না। আপনার শেখ হাসিনা এই যে জেলে আছে, এই ইসে আছে, ইন্ডিয়া আছে, অনেক আওয়ামী লীগের অনেক লোক মারা গেছে। কোন দেশ একটা স্টেটমেন্ট দিছে বলেন? কোন মানবাধিকার সংস্থা একটা স্টেটমেন্ট দিছে? এগুলো দিলে কাজও হয় না। কাজও হয় না কেন? আমরা তো দেখছি শেখ হাসিনা যখন গুম করছে, আপনার ক্রস ফায়ার হয়েছে তার আমলে। সে করছে কিনা আমি জানি না, কিন্তু তার আমলে তো হয়েছে। অনেক রকমের স্টেটমেন্ট আসছে, অনেকেই এসে তদন্ত করছে, এটা করছে সেটা করছে। তাতে কি হয়েছে? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এই আমেরিকা যে স্যাংশন দিয়ে রেখে দিল, স্যাংশন দেওয়ার পরে আহ, আপনার কি মানে সরকার কি অচল হয়ে গেছিল? সরকার পড়ে গেছে শেখ হাসিনার এই যে গুম, খুন এবং দুর্নীতি, এই যে বৈষম্য, এইসব কাজ করার ফলে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। এই দেশের জনগণ মিলা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে। এখানে বিদেশি ভূমিকা, ওই যে অনেকে বলে যে মেটিকুলাস প্ল্যান ট্যান, এগুলি এগুলি আছে কিছু, কিন্তু এইগুলি নিয়ে, এগুলির মাধ্যমেই শেখ হাসিনা পতন হয়ে গেছে, এগুলি আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ মানুষজন বিভিন্ন সেক্টর থেকে মানুষ নামে গেছিল। পুলিশের অত্যাচার, ঘুষ দিতে হবে, চাকরি পাওয়া যায় না, চাকরি কিনতে হয়, দুর্নীতি, দুঃশাসন, এই সব কিছু মিলাইয়া শেখ হাসিনার উপরে মানুষের একটা
অনাস্থা সৃষ্টি হয়েছিল, সেই অনাস্থা বলে সে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। এইখানে তাকে আবার সবাই মিলে আপনার ক্ষমতায় বসাই দিবে বাংলাদেশে, এটা হচ্ছে ওই কষ্ট কল্পনা আছে না, কষ্ট কল্পনা, এগুলির কোনো রিয়ালিস্টিক চিন্তা ভাবনা না। জি, এখানে মানে অনেকে বলে যে আওয়ামী লীগের 30% সাপোর্টার আছে, এখনো আছে 30%, যদি ধরেও নেই তাহলে তো বিএনপি জামাত এনসিপি আরো বেশি আছে। তাহলে জনগণ শেখ হাসিনাকে পছন্দ করে, আবার তো অপছন্দ অনেকে করে। এই কারণে শেখ হাসিনা আসলে যদি আসতে চায় বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে সরকার কি আসলে বাধা দিতে পারে কিনা? কারণ বিএনপি চাইবে না দেশের ভিতরে একটা অশান্তি শুরু হোক। আপনি অবশ্যই জানেন যে যে শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল অনেকবার। তারপরে ব্রিটেনের নাগরিক শামীমা বেগমকে সন্ত্রাসী অভিযোগের কারণে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তো আবার সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কিন্তু ৯ বছর শিলংয়ে আছিলেন তিনি, তাকে ট্রাভেল পাস দেওয়া হয়নি। তো যদি শেখ হাসিনা বলেনি যে আমি দেশে আসবো, আমার বয়স হয়ে গেছে, যা হয় হোক, আপনি কি মনে করেন যে দিল্লি দূতাবাস তাকে ট্রাভেল পাস দিবে বলে কি আপনার মনে হয়? না, সেটা তো মানে ট্রাভেল পাস তো তাকে দিবে না সামহাউ। তাকে সাধারণত ভারত সে এখানে আসার মতো তার কোনো বাস্তব কোনো অবস্থা নাই। এটা হলো রিয়ালিটি। যে ট্রাভেল পাস বলেন, পাসপোর্ট বলেন, এটা বলেন, কিংবা আছে এক্সট্রাডিশন চুক্তি তো আছে। অ্যাকচুয়ালি তাকে আনার জন্য তো এই বাংলাদেশ সরকার দাবি তুলতেছে যে, কারণ সে এখানে কনভিক্টেড হয়েছে, তাকে তো আনতেই পারে। কিন্তু ইন্ডিয়া কি দিবে? ইন্ডিয়া কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে না। ইন্ডিয়া কোনো অবস্থায় শেখ হাসিনার কোনো ক্ষয়ক্ষতি হোক এটাও অ্যালাউ করবে না। শেখ হাসিনা আপনার যেমন ভারতে এই আসলো না, দালাই লামা এখনো আছে, দালাই লামা আছে। সে কিন্তু সেফলি আছে, ভালো মতোই আছে। আপনার লেন্দুক দর্জি আছে সিকিমের, ভারতের সাথে মিশে গেল। লেন্দুক দর্জি তো মারা গেছে, কিন্তু সে তো নিউ দিল্লিতে ছিল। তো শেখ হাসিনাও থাকবে, এরকম তো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে এসে রাজনীতি করা, বাংলাদেশকে আবার আপনার কন্ট্রোলে রাখা, তার সেটা দিল্লি হনুজ দুরাস্ত। জি, এবং এবং তার তার পেছনে মানে তার বিরুদ্ধে যেই ১৪০০ মানুষকে মারার অভিযোগ, সেটা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং যে মানে রিপোর্টটা, এটা কারণেই হয়তো পশ্চিমারা কোনো কথা বলতেছে না। এবং অনেকেই বলেন আওয়ামী লীগে যে শেখ হাসিনা তিনি আগেও অনেকবার বিদেশে গিয়েছেন, ফিরেছেন। কিন্তু তখন তো তার বিরুদ্ধে এরকম গণহত্যার অভিযোগ ছিল না। কিন্তু মানে অনেকে মনে করতেছেন যে বাংলাদেশের মানুষ অনেক সময় কিছু ভুলে যায়। হয়তো আরো কয়েক বছর পরে হলেও আস্তে, আস্তে তার গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আসলে কি দেখছেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? এখানে তো আপনি দেখেন, এটা একটা ইসের ব্যাপারও আছে, বয়সের ব্যাপারও আছে। শেখ হাসিনার বয়স 78 কিংবা 79, সে কয় বছর পর্যন্ত আর রাজনীতি করতে পারবে? এটাও তো আপনার, এটা আনলিমিটেড সময় না। যে তারেক রহমান যেমন 17 বছর ছিল, কারণ তারেক রহমানের বয়স ছিল, স্টিল হি ইজ রিলেটিভলি ইয়াং। আর শেখ হাসিনা যখন 81-এ আসছে ভারত থেকে, সে সময় তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তার প্রতি এদেশের জনগণ সবাই আপনারই ছিল, মানে সহানুভূতি সম্পন্ন ছিল। তার পিতা মাতা ভাইকে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে একজন নারী আসতেছে, সেখানে তো তার বিরুদ্ধে তাকে আমার মনে আছে ব্যাপকভাবে এই দেশের জনগণ তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছিল, মানে তাকে সহানুভূতি জানাইছিল। তারপরে আপনি ধরেন 2007 সালে যখন এরা করলো, এই কেয়ারটেকার সরকার, সেই সময় তাকে বাধা সৃষ্টি করলো, সে সময় সে আসতে পারছে কারণ তার যত নেতা কর্মী ছিল তারা তো দেশে ছিল, তারা সবাই দেশে ছিল, তারা এখানে একটা চাপ সৃষ্টি করতে পারতো ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে। কিন্তু বর্তমানে কি হচ্ছে যে আওয়ামী লীগের টপ লিডার, যারা টপ লেভেলের লিডার, তারা অনেকে জেলে আছে, আবার অনেকে বিদেশে আছে, দুই একজন আছে জামিনে, আছে। তারা তারা অনেকটা নিশ্চুপ ভাবে করে আছে। আর যারা অন্য লেভেলের, যারা একটু মিড লেভেলের, তারা তো হয় জেলে, তারা হলে সরে আছে, ওয়ারেন্টের আসামি, নইলে কেউ বিদেশের কাছে চলে। আওয়ামী লীগ তো সাংগঠনিক ভাবে এখন খুবই একটা নাজুক অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় তো কোন একটা আন্দোলন করা, আপনি যেটা বললেন সঠিক, যে 23শে জুনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, কেউ কোথাও মিছিল হয় নাই। কেন মিছিল হয় নাই? তার মিছিল হয় নাই একটাই কারণ, যে তাদেরকে ধরে দেবে, জামিন হবে না, দ্যাটস ইট। তো সুতরাং সেরকম একটা পার্টিকে নিয়ে এইভাবে আসাটা অসম্ভব। তবে আওয়ামী লীগের মতো একটা পার্টি শেষ পর্যন্ত বিলীন হয়ে যাক, এটাও তো দেশের রাজনীতির জন্য ভালো না। না, আওয়ামী লীগের থাকা সেটা উচিত
তবে সেটা রিফর্ম করা উচিত, পুনর্গঠন করা উচিত আওয়ামী জি, লীগের। এই যে আপনি বলছেন রিফর্ম, কিন্তু আপনি কি মনে করেন যে শেখ হাসিনা আসলে রিফর্ম হতে দিবে? কারণ কারণ একটা দল যখন বিরোধী দলে থাকে তার কিন্তু টোন হতে হয় ভিন্ন, যেটা আমরা বিএনপি 17 বছর ধরে দেখেছি। কিন্তু আওয়ামী লীগ যেভাবে কথাবার্তা বলতেছে, আমি আপনাকে একটা অডিও শোনাই, খুবই ছোট আমরা অডিও। শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। এইরকম একটা কথা কি হতে পারে একজন দলের সাধারণ সম্পাদকের? আচ্ছা আচ্ছা, উনি যে একটা মানে কি বলবো, অবিশ্বাসকারী একজন ব্যক্তি, উনি যে এই হুমকিটা দিলেন। এখন ধরেন আপনি বললেন যে আওয়ামী লীগ 30% আছে, বাকি 70% তো আওয়ামী লীগ না, এটা আওয়ামী বিরোধী। হুম। আওয়ামী বিরোধী। এখন এই 30% লোক যাদের হাতে পুলিশ নাই, মিলিটারি নাই, আপনার কোনো ডিজিএফআই নাই, তারা রাস্তার জনগণ, তারা কি এই 70% লোককে করতে পারবে? পারবে না। অথচ তাদেরকে উনি হুমকি দিচ্ছে, চোখের বদলে চোখ উঠে ফেলাবে। এখন এই 70% লোক যারা, তারা কি বসে থাকবে নাকি? তারাও তো বসে থাকবে না। এগুলি হতেছে একেবারে একটা বেকুবের মতো কথা। এই পার্টিটাকে একেবারে আগা পস্তরা আপনার রিফর্ম করা উচিত, ভালো নেতৃত্ব আনা উচিত। আপনি যদি মনে করেন বর্তমানে আওয়ামী লীগের যে নেতৃত্ব, আপনি যুবলীগের কথা ভাবেন, কোন কমিটিটা রাজনৈতিক বিবেচনায় গঠিত হয়েছে? কমিটি কিনে আনে, 20 লাখ 25 লাখ টাকা দিয়ে কমিটি কিনে নেয়, কিনে নিয়ে তারা ওইটাকে 10 গুণ 20 গুণ টাকা চাঁদাবাজি করে। সুতরাং এই যে যুবলীগের যে একটা কমিটি, ধরেন কোন জায়গার একটা কমিটি বললেন XYZ জেলার কমিটি, তারা কি রাজনৈতিক সংগঠন? তাদের সব বাতিল করে দেওয়া উচিত। বাতিল করে যারা যারা অপরাধ করছে তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার করে। আওয়ামী লীগের মধ্যে ব্যাপক অংশই ভালো। আপনার তো 3-4 কোটি লোকের মধ্যে সব দুর্বৃত্ত না, ভালো লোক আছে, তাদেরকে আপনি সুযোগ দেন, তাদেরকে সুযোগ দেন, তারা পুনর্গঠন করুক। কিন্তু বাধা হচ্ছে তো এখানে শেখ হাসিনা তো সেটা দিবে না, বা বর্তমান নেতৃত্বও দেবে না, যে নতুন করে আমরা ঠিক আছে আমরা করছি, আমরা ক্ষমতায় এখন নাই, আমরা ছেড়ে দিচ্ছি, তোমরা নতুন করে গড়ো, নতুন বাংলাদেশ গড়ো, আবার যা যা ভুল ভ্রান্তি আমরা করছি সেগুলোকে কারেক্ট করো। একটা কনস্ট্রাকটিভ ওয়েতে গেলে কিন্তু হয়। ক্ষমতা ধরে রাখতে হবে, চিরকাল ক্ষমতা ধরে রাখতে, বংশ পরম্পরায় ক্ষমতা ধরে রাখতে হবে। এইগুলির থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। এই কুক্ষিগত করতে যাই তো শেখ হাসিনা দেখেন, সে কিন্তু অনেক কাজ করছে, এ বিষয়ে কিন্তু অস্বীকার করা যাবে না, বহু ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে। এবং সর্বোপরি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এই বিষয়টাও আমাদের বিবেচনা নিতে হবে। বঙ্গবন্ধুর নামে এই দেশ যুদ্ধ করছে, দেশ স্বাধীন হয়েছে, তার কন্যা, সেই জন্য জাতির কাছে সে কিন্তু সম্মান পেত। সেই সম্মানটা তো সে রাখতে পারলো না। সে যদি রাখতে পারতো তাহলে আজকে তাকে আর চিরকাল ক্ষমতায় থাকতে হবে কেন? একজনকে কি কারণে চিরকাল থাকতে হবে? অন্য কোনো নেতৃত্ব নাই, অন্য কোনো লোক নাই। এই বিষয়টাই কিন্তু আমরা তো সেই বিষয়ে হাঁটছি না। শেখ হাসিনা আসবে, এই যে একটা হাইপ তুলছে, এই হাইপ তুলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। আবার সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের আবারও ধাওয়া করবে, ধরবে। এরা যে কি দুরবস্থার মধ্যে আছে, অনেক লোক, আমি জানি যে অনেক নিরীহ আওয়ামী লীগার। আপনার একটা আওয়ামী লীগের একটা লোক নেতাগিরি করলে যে সবাই যে দুর্বৃত্ত, সে কথা তো বলা যাবে না। আপনার অনেক ফলোয়ার আছে, অনেক সাপোর্টার আছে, তারা এই যে একটা ঝামেলার মধ্যে যাচ্ছে, মনে হয় যে তারা কুষ্ঠরোগী। এটা তো হওয়া উচিত না, তাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু যারা দুর্নীতি করছে, এই যে কেয়ারটেকারের সময় যারা দুর্নীতি করছে, আপনি ধরতেছেন না, আপনি ধরতেছেন না। এই যে আপনার বর্তমানে যে চাঁদাবাজি করে, আপনি ধরতেছেন না। মাটি কেটে নিয়ে যায়, আপনি ধরতেছেন না। তাহলে আমাদের লাভ হয়েছে কি? আমাদের কোনো লাভ হয় নাই তো। এই জাতি কিন্তু যে একটা একটা যে একটা গণ অভ্যুত্থান করে নতুন বন্দোবস্ত করতে চাইছিল, সেই বন্দোবস্ত এখন ভণ্ডবস্ত হয়ে গেছে। আজকে খবরে দেখলাম ফেরি চলে গেছে অর্ধেক পথে, হাতিয়ার থেকে কোন দিকে, সেইখানে ওই জায়গায় যে এমপি সাহেব মহোদয়, মহোদয় বলতে হবে, আপনারা আবার হয়তো মপ করবে, ওই যে হান্নান মাসুদ মহোদয়, উনি ফোন করে ফেরি কেউ ফেরত আসছে, ফেরত আনে তারপর গেছে। এতগুলি লোকের একটা ফেরিতে অনেক লোক, সে লোকের ভিতরে অসুস্থ থাকতে পারে, তাদের মামলার হাজিরা দিতে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। উনি ফেরি নিয়ে আসলো, তেল খরচ হয়েছে কত? এই যে ঘোরা পথে আসছে,
অথচ এরা নানাবিধ কথা বলছে। এদেরও বিচারের আওতায় আনা উচিত। যারাই দুর্নীতি করে, যে ফেনী বন্যার টাকাগুলি কোথায় সেই টাকা, বলে আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। তুমি রিসিপ্ট ছাড়া টাকা জমা দিচ্ছ? তুমি চিঠি দাও নাই 10 কোটি টাকা জমা দেওয়ার সময় এই ত্রাণ মন্ত্রণালয়? সে চিঠিটা ছাপ দেখাও, আমরা দেখি যে তোমরা টাকা জমা দিচ্ছ। আসলে কি বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। জি, এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেটা জানলাম যে শেখ হাসিনা নাকি 1 তারিখে জানতো যে তিনি থাকতে পারবেন না, এবং তিনি হাসান মাহমুদের সঙ্গে একটা টেলিফোন আলাপ করেছেন যে এই দেশে আর না। তো এরপর তিনি তার সমস্ত আত্মীয়স্বজনকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, তাপস সহ। তাপসকে বিমানবন্দর আটকে দিয়েছিল, শেখ হাসিনা ফোন করেছেন ওকে যেতে দাও, সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছিলেন। যেখানে শেখ হাসিনা তার বংশের সকল লোকদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন, সেখানে তিনি 3 তারিখে 14 দলীয় মিটিং করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ভায়োলেন্স চালাবেন। তো তারপর তিনি ভায়োলেন্স চালালেন এবং তিনি শেষ পর্যন্ত পারলেন না, তিনি চলে গেলেন। এখন বর্তমান সরকার তারা বলেছে যে শেখ হাসিনার করা আইনেই আওয়ামী লীগের বিচার করা হবে, যে আসলে আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ হবে কি না, এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদও বলেছেন কিছুদিন আগে। শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে এই বিএনপি সরকার কি, অবশ্যই আদালত নিরপেক্ষ, বাট সরকারের একটা প্রভাব তো থাকেই, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের আসলে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? শুনেন, দল নিষিদ্ধ করা সমীচীন না, এটা গণতন্ত্রের সাথে খাপ খায় না। আওয়ামী লীগে যদি যারা এইসব দুষ্কর্ম করছে, এই লুটপাট করছে, গুলি চালাইছে, চুরি করছে, চামারি করছে, এর পরিবর্তে ভালো লোক থাকতো, না, এখন এদের যুক্তি হচ্ছে যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল, এইটা গেল এক, আর 2 হচ্ছে এই আওয়ামী লীগের করা আইন দ্বারাই তো এটা নিষিদ্ধ হবে, এই আইন তো আওয়ামী লীগ করে রেখে গেছে। আওয়ামী লীগ করছে বলেই যে এই সরকারের সেটা করতে হবে এমন কোনো কথা নাই। পার্টিকে নিষিদ্ধ করা যায় না। যদি সেই পার্টির কনস্টিটিউশনে থাকে যে বাংলাদেশকে মানে না, বাংলাদেশের অস্তিত্বকে মানে না, সেটাকে, সেই সংগঠনকে বাতিল করা যায়। আওয়ামী লীগের যে সংগঠনের যে আছে, আপনার যে ম্যানিফেস্টো আছে আওয়ামী লীগের, আপনার যে গঠনতন্ত্র আছে, যে গঠনতন্ত্র তো এন্টি স্টেট কিছু নাই, আমি যতদূর জানি, পড়ছিও, এগুলো এন্টি স্টেট কিছু নাই। এন্টি স্টেট কাজ করছে কারা? কাজ করছে এই আওয়ামী লীগের নেতারা করছে, কিছু নেতারা করছে, রাইট? তাদেরকে আপনি তো পানিশমেন্ট দেবেন, আপনি পার্টি ব্যান্ড করে দিলেন, কিন্তু নেতাদের, যারা এই পার্টির এই অফিস বিআরআর অফিস হোল্ডার হয়ে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, জমি দখল করছে, তারা কিছু বলবেন না, আপনার পার্টিটাকে বলবেন। পার্টিটাকে কিচ্ছু করার দরকার নাই। যারা এইগুলি করছে তাদেরকে আপনি ধরে হাজতে জেলে ঢুকাই দেন, বিচার করেন। দ্যাটস দ্য ওয়ে। আপনি যদি একটা করে, শেখ হাসিনা যে এই যে জামাতকে যে নিষিদ্ধ করছে, এটা কি সবাই সাপোর্ট করছে বলেন? সবাই তো সাপোর্ট করে নাই। জামাতের এই যে এই কনস্টিটিউশনে তো এন্টি বাংলাদেশ কিছু লেখা নাই, এন্টি বাংলাদেশ, যে তারা বাংলাদেশের অস্তিত্ব মানে না, এই কথা তো, তাদের পাস্ট খারাপ, তারা বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশের অস্তিত্বের সময় বিরোধিতা করছে, আরো বেশ কিছু দল করছে, জামাতও করছে, এর সাথে আরো দল করছে, কিন্তু সেটা হলো আলাদা একটা ইস্যু। এখন তাদের কনস্টিটিউশনে যদি বাংলাদেশের প্রতি অনুগত থাকে, তারা রাষ্ট্রের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে তারা রক্ষা করার জন্য কথা বলে এবং এন্টি স্টেট কিছু না লেখে, তাহলে সেই পার্টিটাকে আপনি নিষিদ্ধ করবেন কেন? ওই পার্টির কোন লোক যদি করে যে সে ওই অস্ত্র আইনা মানে খুন খারাপি করতেছে, এখানে মানে উল্টাপাল্টা কাজ করতেছে, তাকে আপনি পানিশমেন্ট দেন। জি, তাহলে আপনার সংগঠনে থাকে যে বাংলাদেশের বিরোধী কথা, তাকে আপনি বলেন যে তোমার এই সংগঠন চলবে না, তোমার সেই সংগঠন। এবং ইলেকশন কমিশন তো সংগঠনের এই গঠনতন্ত্র দেখে, গঠনতন্ত্র যদি বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তো তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না। জি, তাহলে আপনার কথা হচ্ছে ক্লিয়ার যে ব্যক্তি অপরাধ করলে ব্যক্তির বিচার হবে, বাট দল যদি গঠনতন্ত্র মানে সাংঘর্ষিক না হয়, তাহলে দলকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। রাইট। জি, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার আলোচনার মর্মার্থ দর্শক উপলব্ধি করতে পেরেছেন। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ।